কক্সবাজারের মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামের বাঁশখালীতে যোগ দেবেন জনসভায়, হস্তান্তর করবেন 100 ঘর। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমার ঘরটা যদি দেয় আমি অত্যন্ত খুশি হব। 10 খানে জায়গা দিল যে খুশি হব না, এই ঘরটা আমি বেশি খুশি হয়েছি। ধাপে ধাপে প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে বিএনপি সরকার। পরিবর্তন দেখছে না বিরোধী দল, বললেন মির্জা ফখরুল। তিনি ফ্যামিলি কার্ড বলেছিলেন, ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়েছে। তিনি কৃষক কার্ড বলেছিলেন, কৃষক কার্ড দেওয়া শুরু করেছেন। আমাদের একটা বিরোধী দল আছে, এই বিরোধী দল দুর্ভাগ্যক্রমে হাসিনা যে ভাষায় কথা বলতো এরা ওই ভাষায় কথা বলতেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাষ্ট্রপতি পদে 11 দলীয় ঐক্যের প্রার্থী এলজেপি সভাপতি অলি আহমদ। গণতন্ত্রের স্বার্থে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা। ইসি থেকে বিএনপির 2টি মনোনয়নপত্র সংগ্রহ। হাসিনা ইস্যুতে বাংলাদেশ ভারত সম্পর্ক উত্তেজনা। দুদেশের প্রধানমন্ত্রী আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধানের আশা ত্রিবেদীর। ভিসা সেন্টার বাড়ানোর আশ্বাস। জুলাই আন্দোলন দমনে ইন্টারনেটের গতি কমাতে পলককে নির্দেশ দেন ওবায়দুল কাদের। হাসিনার অনুমতিতে ধাপে ধাপে করা হয় বন্ধ। ট্রাইব্যুনালে কল রেকর্ড দাখিল। 40 ঘন্টা পর কানাডা থেকে ফিরল 250 বাংলাদেশি। কারিগরি ত্রুটিতে রোমে আটকে ছিল বিমান। 2 দিন পর ঢাকায় ফিরে যাত্রীদের ক্ষোভ। এবং বাবাকে শেষ বিদায় জানাতে নিজ শহরে লিও মেসি। ফুটবল বিশ্বে শোকের ছায়া। ইন্টার মায়ামির ম্যাচে নীরবতা পালন। গোল করে উৎসর্গ করলেন ডিপল। কক্সবাজার সফরে গিয়ে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, বিদ্যুৎ কেন্দ্র ও মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ মিডার কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংশ্লিষ্টদের সঙ্গে মত বিনিময় করেন সরকার প্রধান। চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় হেফাজত আমির শাহ মহিবুল্লাহ বাবুনগরের সঙ্গে সাক্ষাৎ এবং হাটহাজারী কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহায়তা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সন্ধ্যায় রেডিসন ব্লু হোটেলে দলের সাংগঠনিক সভায় যোগ দেবেন তারেক রহমান। একদিনের সফরে ঢাকা থেকে হেলিকপ্টারে করে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মাতারবাড়িতে তাদের অভ্যর্থনা জানান জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। পরে মহেশখালীতে গভীর সমুদ্র বন্দর, বিদ্যুৎ কেন্দ্র ও মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ মিডার কার্যক্রম পরিদর্শনে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এ সময় জ্বালানি সংক্রান্ত নানা বিষয়ে সরকার প্রধানের কাছে বিস্তারিত তুলে ধরেন মিডার কর্মকর্তা ও প্রকৌশলীরা। বৈঠক শেষে ভবনের বাইরে গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে মাতারবাড়ির আপামর জনসাধারণ অত্যন্ত আনন্দ উল্লাস। আমাদের মাতারের পশ্চিমের বেড়িবাঁধ খুব বিলীন হয়ে গেছে। 200 ঘর বাড়ি পরিবার সাগরে ভেসে গেছে। আমরা একটা টেকসই বেড়িবাঁধের আবেদন রইল মাতারের পক্ষ থেকে। স্থানীয়দের যে কর্মসংস্থান 80% স্থানীয়দের কর্মসংস্থান করতে হবে, এটাই আমাদের দাবি। বৈঠক শেষে আবারও হেলিকপ্টার যোগে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের উদ্দেশ্যে রওনা হন সরকার প্রধান। দুপুরে বাহারছড়া পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখবেন তারেক রহমান। আমার মাটির ঘরটা সম্পূর্ণ বিলিয়ে গেছে মাটির সাথে। আমি চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমার ঘরটা যদি দেয় আমি অত্যন্ত খুশি হব। 10 বিঘা 10 খানে জায়গা দিল যে খুশি হব না, এই ঘরটা আমি বেশি খুশি হয়েছি। আর কিছু না স্যার, আর দুঃখ চলতে আল্লাহ যা সালাম আর বলছেন বেরিবানু গড়ি তেলি আয় তারেকের হাসির অনুরোধ। এরপরে ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় হেফাজত ইসলামের আমির শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করে বিকাল 3টার দিকে হাটহাজারী মাদ্রাসায় হেফাজতের প্রতিষ্ঠাতা শাহ আহমদ শফির কবর জিয়ারত করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিকেল 5টায় হাটহাজারী কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহায়তা অনুষ্ঠানে যোগ দেবেন সরকার প্রধান। এরপরে সন্ধ্যা 7টার দিকে চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেল মিলনায়তনে সাংগঠনিক সভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আহমেদ সালেহীন, সময় সংবাদ।
এই মুহূর্তে চট্টগ্রামের বাঁশখালীতে আছেন সহকর্মী ইমরুল হাসান এবং হাটহাজারীতে আছেন শফিকুল আলম। সরাসরি প্রথমেই যাব শফিকের কাছে। শফিক, শুনতে পাচ্ছেন? চট্টগ্রামের কিছু বাঁশখালীতে প্রধানমন্ত্রী আসার পর কিন্তু তিনি আসবেন চট্টগ্রামের ফটিকছড়িতে। এই মুহূর্তে কিন্তু ফটিকছড়ি এলাকায় হাজার হাজার মানুষ জমায়েত হতে শুরু করেছে। আমরা যদি দেখানোর চেষ্টা করি, পেছনেও কিন্তু একটি বর্ণাঢ্য একটি মিছিল এই মুহূর্তে এসেছে। নারী সদস্যদের, নারী নেত্রীদের একটি মিছিল এসেছে এবং সেটি এখন মাঠে ঢুকবেন। তো আপনাকে জানিয়ে রাখি, পেহেলগাজী যে মাঠে হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রী আসবেন, এরপরে কিন্তু বাবুনগরী মাদ্রাসা এবং হাটহাজারী বড় মাদ্রাসায় গিয়ে তিনি আল্লামা আহমদ শফির যে কবর রয়েছে সেটি জিয়ারত করবেন এবং দুটি মাদ্রাসার যে হুজুরদের সাথে তিনি কথা বলবেন। পরবর্তীতে এই যে হাটহাজারী এই যে কলেজ মাঠ, এই মাঠে কিন্তু আসবেন প্রধানমন্ত্রী এবং এসে কিন্তু সমাবেশে যোগ দিবেন। এই তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি হাতে ধানের শীষ নিয়ে কিন্তু নেতাকর্মীরা যে স্লোগান সেটি আমরা দেখছি এবং তারা এসেছেন। এখানে বেশ কয়েকটি যা বন্যা ক্ষতিগ্রস্ত ঘর কিন্তু তিনি হস্তান্তর করবেন, পরবর্তীতে কিন্তু ত্রাণ বিতরণ করবেন। অর্থাৎ পুরো চট্টগ্রামের আজকে যে বাঁশখালী এবং এই যে হাটহাজারী যে দুটি কর্মসূচি রয়েছে, দ্বিতীয়টি এখানে হবে। এই মুহূর্তে কিন্তু চট্টগ্রামের যে হাটহাজারী মাঠ রয়েছে, কলেজ মাঠ, সেখানে কিন্তু ইতিমধ্যে নেতাকর্মীরা বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে জমায়েত হতে শুরু করেছেন এবং দানশীষ নিয়ে তারা নিচে স্লোগান দিচ্ছেন, সেটি আমরা দেখানোর চেষ্টা করি। তো সব কিছু মিলিয়ে যেটি বলা যায়, কিছু বা 3টার দিকে বাঁশখালী পর কিন্তু চট্টগ্রামের এই হাটহাজারী মাঠে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমন উপলক্ষকে নিয়ে স্লোগানে আমরা মুখর হতে যাচ্ছি। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি বাঁশখালী যে ইমরুল হাসানের কাছে আমি চলে যাচ্ছি। প্রধানমন্ত্রী তারেক রহমান কিছুক্ষণ আগেই এখানে এসে উপস্থিত হলেন বাঁশখালী একবারে সাগর পাড়ে, যেখানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে উনি ত্রাণ এবং সহায়তা বিতরণ করবেন, সেখানে এসে উপস্থিত হয়েছেন। মঞ্চে তারেক রহমান ঠিক 2 মিনিট আগে এখানে এসেছেন এবং সেই আজকের যে এখানে ত্রাণ বিতরণ এবং সহায়তা প্রদানের পাশাপাশি যে একটি সুধী সমাবেশ রয়েছে, সেটির কার্যক্রম শুরু হলো কোরআনতলাতের মধ্য দিয়ে। দেখতে পাচ্ছেন যে দর্শক মঞ্চে তারেক রহমানের পাশে রয়েছেন চট্টগ্রাম অঞ্চলেরই বেশ কয়েকজন নেতা রয়েছেন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, কক্সবাজারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, এছাড়া দুর্যোগ ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রী আসমানুল দুলু, এছাড়া অনিন্দ ইসলাম অমিত, জ্বালানি প্রতিমন্ত্রী উনি রয়েছেন। এছাড়া বিএনপির যে যারা সংসদ সদস্য রয়েছেন চট্টগ্রাম অঞ্চলের, তারা বেশ কয়েকজন এখানে রয়েছেন এবং জামাতের 2জন এমপি যারা রয়েছেন, যারা এই অঞ্চল থেকে নির্বাচিত হয়েছেন, তারা 2জনই চট্টগ্রাম থেকে নির্বাচিত হয়েছেন, তারা এখানে উপস্থিত আছেন। তো কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এখানে যে দুস্থদের মাঝে যে সহায়তা প্রদান অনুষ্ঠান সেটি শুরু হবে, হয়তো কিছুক্ষণ পরেই সেটি শুরু হবে। তবে ইতিমধ্যেই এখানে যারা আজকে সাম্প্রতিক বন্যায় যাদের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য যে বাড়ি নির্মাণ করা হয়েছে, তাদের ইতিমধ্যে তাদেরকে বাড়ি হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রী কিছুক্ষণ আগেই এই মঞ্চে আসার আগে উনি যখন হেলিপ্যাডে এখানে বাঁশখালীতে এসে নামেন, তখন একটি বাড়িতে উনি উদ্বোধন করার পরে এখানে এসে বসেছেন। বাকি সবাই যারা বাড়ি আজকে পাচ্ছেন, তারা ইতিমধ্যে তাদের বাড়ির চাবি তাদেরকে হস্তান্তর করা হয়েছে। আজকে এই মঞ্চ থেকে আনুষ্ঠানিকভাবে 3জনকে শুধু এখানে চাবি হস্তান্তর করা হবে এবং ত্রাণ যারা পাচ্ছেন তাদেরকেও আসলে এই ত্রাণ তাদের হাতে হাতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। আমরা সকাল থেকে এখানে আছি, তারা ইতিমধ্যে ত্রাণ যাদের পাওয়ার কথা তারা পেয়েছেন এবং এখানে প্রতীকীভাবে কয়েকজনকে দেওয়া হবে। এছাড়া আর্থিক অনুদান তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, যে প্রধানমন্ত্রী তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই যে এই ত্রাণ সহায়তা কার্যক্রম সেটি উদ্বোধন করবেন। তো বাঁশখালী থেকে
বাঁশখালী থেকে এখন পর্যন্ত আমার কাছে এই ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের সবশেষ খবর। চট্টগ্রামের বাঁশখালীতে একটি জনসভায় যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সে খবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী ইমরুল আহসান। এবং এর আগে আমাদের সঙ্গে হাটহাজারী থেকে যোগ দিয়েছিলেন শফিকুল আলম, তিনি জানাচ্ছিলেন সেখানেও প্রধানমন্ত্রী যে একটি জনসভায় যোগ দেবেন সেখানকার সবশেষ পরিস্থিতি। সরকার ধাপে ধাপে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করছে, কিন্তু দেখতে পাচ্ছে না বিরোধী দল, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী। বলেন, ফ্যাসিস্টের সুরে কথা বলছে বিরোধী দল। এ সময় গ্যাস সংকট নিরসনে সরকার কাজ করছে বলেও জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে রংপুর অঞ্চলের ২৫ জন সুবিধাবঞ্চিত ব্যক্তির মাঝে হস্তান্তর করা হয় ২৫টি চাঘর। রোববার দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে লাভ শেয়ার বিডির আয়োজনে মুশফিকুল ফজল আনসারী বলেন, বিগত সময়ে সরকারি প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। এই সহানুভূতি সম্প্রীতির বাংলাদেশ আমরা গড়তে চাই। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু হয়ে গেছে। যে প্রতিশ্রুতিগুলোকে দিয়েছে নির্বাচনের পূর্বে, সেই প্রতিশ্রুতি একটা একটা করে সমস্তগুলো তিনি পালন করছেন। তিনি ফ্যামিলি কার্ড বলেছিলেন, ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়েছে। তিনি কৃষক কার্ড বলেছিলেন, কৃষক কার্ড দেওয়া শুরু হয়ে গেছে। আমরা উন্নয়ন কাজ শুরু করেছি। এই উন্নয়নের কাজগুলো করতে সময় লাগে, একদিন দুই দিন হয় না। আজকে যেটা নতুন করে আপনি ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, এটা 3 বছর লাগবে কাজে আসতে, তাই না? তো এই কাজগুলো আমরা করতে চাই, সেইভাবে এগোতে চাই। বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম। আমাদের একটা বিরোধী দল আছে, এই বিরোধী দল দুর্ভাগ্যক্রমে তারা আবার সে আগের মতোই ভূমিকা পালন করতে শুরু করেছে, এবং হাসিনা যে ভাষায় কথা বলতো এরা ওই ভাষায় কথা বলতেছে। করতে দিব না, চলতে দিব না, শেষ করতে দিব না, হ্যাঁ, এইসব বলতে শুরু করেছে না। গ্যাস সংকট সমাধানে সরকার কাজ করছে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী। সময় সংবাদ, রংপুর। রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য ইসি থেকে 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি। সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে প্রধান নির্বাচনী কর্মকর্তার কার্যালয় থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। এরই মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুত করেছে নির্বাচন কমিশন। এর আগে বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 13 অগাস্ট মনোনয়নপত্র দাখিলের তারিখ নির্ধারণ করা হয়েছে এবং 20 অগাস্ট ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি পদে 11 দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদকে মনোনীত করা হয়েছে। জোটের বৈঠক শেষে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। জামাত আমির ডক্টর শফিকুর রহমান বলেন, গণতন্ত্রের সৌন্দর্য রক্ষায় রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে 11 দলীয় ঐক্য। রাষ্ট্রপতি নির্বাচনে সমন্বিতভাবে প্রার্থী দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে রাজধানীর মিন্টো রোডের বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে রোববার জরুরি বৈঠকে বসেন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। সকাল 11:30টার পর শুরু হওয়া বৈঠক চলে 1 ঘন্টারও বেশি সময়। বেলা 1টায় সাংবাদিকদের মুখোমুখি হন 11 দলীয় ঐক্যের নেতারা। জোটের অন্যতম শরিক এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রাষ্ট্রপতি পদে 11 দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের নাম ঘোষণা করেন। এ সময় তিনি সমালোচনা করেন রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে। বীর বিক্রম মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ, উনি 11 দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী থাকবেন। রাষ্ট্রপতি হিসেবে আমরা মনে করি কর্নেল অলি আহমেদ উপযুক্ত। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান জানান, গণতন্ত্রের সৌন্দর্য রক্ষায় রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে 11 দলীয় ঐক্য। রাজনীতি স্বচ্ছ হওয়া উচিত, প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া উচিত, তাহলে গণতন্ত্রের গতি এবং তার সুস্বাস্থ্য ফিরে আসবে। এ সময় ঐক্যের অন্য নেতারা নিজেদের প্রার্থীর জন্য সব সংসদ সদস্যদের কাছে সমর্থন চান। আগামী 20 আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা প্রত্যাশা রাখি যে উনি ইনশাআল্লাহ প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে আগামীর বাংলাদেশকে সঠিক ধারায় তিনি নেতৃত্ব দেবেন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের সময় আন্দোলন দমনে তথ্য প্রবাহ বন্ধে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে 16 জুলাই ফোন করে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তার নির্দেশনার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনে গতি কমানোর পর ধাপে ধাপে বন্ধ করা হয় ইন্টারনেট। ওবায়দুল কাদের যুবলীগ ছাত্রলীগের শীর্ষ নেতা সহ 7 জনের বিরুদ্ধে জুলাই হত্যা মামলায় প্রমাণ হিসেবে এই কল রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। পলক বলছি, এটা একটু স্লো করে দাও। জি ইন্টারনেট একটু নেত্রীর পারমিশনটা নিয়ে নি। নিয়ে নাও। জুলাই অভ্যুত্থানের সময় তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়ার নির্দেশনা দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং পুলিশের দমন পীড়নের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্ষোভে ফুঁসে ওঠে বাংলাদেশ। কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলন ধীরে ধীরে মোড় নেয় সরকার পতনের দিকে। আন্দোলন দমনে মরণাস্ত্রের পাশাপাশি ব্যবহার করা হয় হেলিকপ্টার। এসব তথ্য যাতে বাইরে ছড়িয়ে না পড়ে সেজন্য ইন্টারনেট বন্ধের উদ্যোগ নেওয়া হয় বলে দাবি প্রসিকিউশনের। প্রসিকিউশন বলছে, তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশনা দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পলক বলছি, এটা একটু স্লো করে দাও। জি ইন্টারনেট একটু নেত্রীর পারমিশনটা নিয়ে নি। নিয়ে নাও। হ্যাঁ একটু ওই যে মানে বলা আছে তো যে উনি না বললে না ওনাকে জিজ্ঞেস করেই বলবো। আচ্ছা ঠিক আছে। জি প্রসিকিউশনের দাবি, ওবায়দুল কাদেরের নির্দেশনার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন নিয়ে প্রথমে ইন্টারনেটের গতি কমানো হয়, পরে ধাপে ধাপে বন্ধ করা হয় ইন্টারনেট। কথোপকথনটা খুবই ক্লিয়ার। ওবায়দুল কাদের ফোন করছেন আইসিটি প্রতিমন্ত্রীকে, ফোন করে বলছেন যে ইন্টারনেটটা স্লো করে দাও। উনি বলছেন প্রাইম মিনিস্টারের অনুমোদন লাগবে, কারণ উনি বলেছেন যে প্রাইম মিনিস্টার বলেছেন যে ইন্টারনেট বন্ধের আগে আমার অনুমতি নিতে। এরপরে আমরা দেখতে পেলাম ইন্টারনেট বন্ধ হয়ে গেল, স্লো হয়ে গেল। তাহলে বোঝা যাচ্ছে যে ওবায়দুল কাদের নির্দেশ দিলেন, শেখ হাসিনা সেই নির্দেশটাকে অনুমোদন করলেন, কার্যকর করলেন জুনায়েদ আহমেদ পলক। এরই মধ্যে এই মামলার তথ্য প্রমাণ হিসেবে এই কল রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়ে ব্রিফ করছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। সরাসরি যাব সেখানে। তাদের নিয়ে আমাদের চর্চাটা তো এখন সেই হিসাবে আমাদের 31শে জুলাই পর্যন্ত ভোটারের সংখ্যা হচ্ছে 12,86,32,555। আই রিপিট, 12,86,32,555। এই আমাদের 14 মে থেকে 31শে জুলাই পর্যন্ত আমাদের ভোটারের সংখ্যা বেড়েছে 3,09,315। মোট কথা হচ্ছে যে আমাদের এই মুহূর্তে ভোটারের সংখ্যা হচ্ছে 12,86,32,555। আমাদের পরবর্তী নির্বাচন যেটা আমাদের স্থানীয় সরকার, আপাতত এটাই নিয়েই আর কি, কিন্তু যদি তারিখ পরিবর্তন হয় তাহলে সেটা পরবর্তীতে কমিশন অন্য কোনো সিদ্ধান্ত নিলে এই তালিকাটা সম্পূরক তালিকায় হিসেবে আসবে। স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে আচরণ বিধিমালার গুলো আজকে আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। 5টা আপনার সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের আচরণ বিধিমালা। আইনের ব্যাপারটা এখনো পর্যন্ত পাঠানো হয়নি, নথিটা প্রক্রিয়াজাত আছে। এটা সম্পন্ন হয়ে গেলে সেটাও পাঠিয়ে দেবো। আমার মনে হয় যে এটুকুই আজকে আপনাদের জন্য আমার থেকে বলা। ধন্যবাদ আপনাদের সবাইকে। ঠিক আছে, আমরা সরাসরি ছিলাম আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে। দিল্লিতে শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে ফের কঠিন পরীক্ষায় বাংলাদেশ ভারত সম্পর্ক। ঢাকার কড়া প্রতিক্রিয়ায় মোদী সরকারকে সবকিছু নতুন করে বিবেচনা করতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা, আর বলছেন আস্থা ফেরানোর দায়িত্ব এখন ভারতেরই। দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল মতবিনিময়ের পর আবারও টানাপোড়েন বাংলাদেশ ভারত সম্পর্কে। যদিও ভারতের পক্ষ থেকে বলা হয়েছিল এই আয়োজনে দেশটির সরকারের কোনো সম্পৃক্ততা নেই। এমনকি অনুষ্ঠানের 2 দিন আগে 3রা আগস্ট পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠকে ওঠে বিষয়টি। ভারতের ভূখণ্ড ব্যবহার করে শেখ হাসিনা যাতে রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন সে বিষয়ে সহযোগিতা চান পররাষ্ট্র উপদেষ্টা। জবাবে ভারতীয় হাইকমিশনার বিষয়টি যথাযথভাবে বিবেচনা করার আশ্বাস দিলেও তার বাস্তব প্রতিফলন দেখা যায়নি।
বুধবার শেখ হাসিনার ভার্চুয়াল মতবিনিময়ের পরপরই বিজ্ঞপ্তিতে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে অবশ্য শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, শেখ হাসিনার বক্তব্য সমর্থন করে না দেশটি। সরকার उस मंच से कहे गए जो भी शब्द थे उसका समर्थन नहीं करती है। যদিও বিশ্লেষকরা মনে করেন, প্রকাশ্যে যাই বলা হোক না কেন, দিল্লিতে ভারত সরকারের সম্মতি ছাড়া শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠান সম্ভব ছিল না। তবে ঢাকার প্রতিক্রিয়ার পর পুরো বিষয়টি ভারত নতুন করে ভাবতে পারে বলে মনে করেন বিশ্লেষকদের কেউ কেউ। সেটা দ্বিপাক্ষিক সম্পর্কের উপর এক ধরনের একটা নেতিবাচক ছায়া ফেলছে। তবে বাংলাদেশের প্রতিবাদের পরে ভারতের দিক থেকে যে বক্তব্যটা এসছে, সেটা আমি বলবো যে তারা এই বিষয়টা আরো ঘনীভূত হোক সেটা তারা চাচ্ছেন না। বাংলাদেশ থেকে কিন্তু আমাদের রিয়াকশনটা ওয়াজ স্ট্রং। আমার ধারণা তাদেরকে এখন একটা ধারণা দেবে যে আসলে এই বিষয়টা তারা যদি সত্যিকার অর্থেই বাংলাদেশের সাথে একটা স্বাভাবিক সম্পর্ক বজায় রাখতে চায়, তাহলে এই বিষয়টার ব্যাপারে তারা একটু বাড়তি সতর্ক হতে হবে। এটাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। বিশ্লেষকরা বলছেন, দুই দেশের সম্পর্ক স্বাভাবিক ছন্দে ফেরানোর বল এখন দিল্লির কোর্টে। কৌশলী হতে হবে ঢাকাকেও। বরঞ্চ এখন এই সম্পর্ককে আবার চালু করতে গেলে খানিকটা বাড়তি উদ্যোগ তাদের দিক থেকে নিতে হবে। কারণ বাংলাদেশ কিন্তু এখন অবজার্ভ করবে তাদের যে ভারত আসলে কি চায়। কাজেই সম্পর্ককে যদি স্বাভাবিক জায়গায় নিতে হয়, যেগুলো স্পর্শকাতর বিষয় আছে সেগুলোকে দূরে রেখে দুই দেশের স্বার্থ সংক্রান্ত যে বিষয়গুলো আছে, যেগুলো নিয়ে আমরা পরস্পরের সাথে কাজ করতেই হবে, সেগুলোতেই মনোযোগ দেওয়াটাই আমার মনে হয় এই মুহূর্তের জন্য সমীচীন হবে। ভারত বৃহৎ দেশ হিসেবে আমাদেরকে আস্থায় নিতে পারে, তাদের দায়িত্ব আছে আমাদেরকে কনফিডেন্সে নেওয়া এবং আমাদেরকে কনফিডেন্স দেওয়া যে হ্যাঁ আমরা উই ক্যান ওয়ার্ক টুগেদার, আমরা একসাথে কাজ করতে পারি দুই পক্ষেরই সুবিধার জন্য। বিশ্লেষকরা বলছেন, দ্বিপাক্ষিক সম্পর্ক হতে হবে ভারসাম্য ও মর্যাদার ভিত্তিতে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে বলে মনে করেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। রাজধানীতে ভারতীয় ভিসা সেন্টার পরিদর্শনে গিয়ে মন্তব্য করেন তিনি। এছাড়া ভিসা প্রাপ্তি সহজ করতে বাংলাদেশে ভারতীয় ভিসা সেন্টারের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার। দিল্লিতে শেখ হাসিনার মতবিনিময়ে অংশগ্রহণ ইস্যুতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। বিষয়টি এখন কূটনৈতিক মহলে বেশ আলোচিত। রোববার রাজধানীতে ভারতীয় ভিসা সেন্টারে ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাংবাদিকদের সঙ্গে আলাপে উঠে এলো দুই দেশের সাম্প্রতিক টানাপোড়েন। ভারতীয় হাইকমিশনার বলেন, দুই দেশের প্রধানমন্ত্রী যথেষ্ট আন্তরিক, তারা একসঙ্গে আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। প্রধানমন্ত্রী বাংলাদেশের we all respect him a lot. আমি ওনার বক্তব্য শুনেছি অনেকবার, and he talks from his heart. এটা আমি দেখেছি। He is a people's person and our Prime Minister is also people's person. আমার মনে হচ্ছে when two leaders meet, lot of problems are sorted. Problem sort out হয় যখন আমরা কথাবার্তা করি, আর আমার তো পুরো কনফিডেন্স আছে। দুই দেশের মানুষের মধ্যে ভালো সম্পর্ক কূটনৈতিক পর্যায়েও বজায় রাখা উচিত বলে মন্তব্য করেন দীনেশ ত্রিবেদী। এছাড়া বাংলাদেশে ভারতের ভিসার চাহিদা মেটাতে ভিসা সেন্টারে সংখ্যা আরো বাড়ানোর কথা জানান তিনি। অনেক ডিমান্ড, ওইটা ভালো, আর আস্তে আস্তে ও ক্যাপাসিটিটা বাড়াতে হবে। কেন একদম যদি বাড়িয়ে দিই তাহলে আরো প্রবলেম হবে, কেউ পাবে না। তো আমার এইটাই উদ্দেশ্য যে আস্তে আস্তে ভিসা সেন্টারগুলো বাড়ানো, ক্যাপাসিটিগুলো বাড়ানো। এর আগে ভারতীয় ভিসা সেন্টারে শিশুদের গেমিং জোন উদ্বোধন করেন ভারতীয় হাই কমিশনার। এ সময় ভিসা সেন্টারের সার্বিক কার্যক্রমও ঘুরে দেখেন তিনি। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে 3 জনকে পুষিন চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। এদের মধ্যে 2 নারী ও 1 জন পুরুষ ছিলেন। বিজিবি জানায়, ভোরে সীমান্তের মাধবখালী এলাকার বিএসএফ সদস্যরা 3 জনকে পুষিনের চেষ্টা করে। এই সময় বিজিবির টহল দল শূন্যরেখা থেকে তাদের প্রবেশে বাধা দেন। বিজিবির বাধার মুখে 3 জন সীমান্তের শূন্যরেখা থেকে ভারতের অভ্যন্তরে অবস্থান নেন।
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। ভোরে সীমান্তের ওপারে ভারতের 500 গজ অভ্যন্তরে মগুরুলি এলাকায় এই ঘটনা ঘটে। বিজিবি জানায় 4-5 জনের একটি চোরাকারবারি দল রাতের আঁধারে ভারতের ভেতরে ঢুকে পড়ে। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মারা যান তারা মিয়া, তবে পালিয়ে যান অন্য চোরাকারবারিরা। সমাজের নানা পর্যায়ে নারী নেতৃত্ব বাড়াতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডক্টর জুবাইদা রহমান। সকালে ইউএন উইমেন শি লিডস টুমরো শীর্ষক সেমিনারে একথা বলেন জুবাইদা রহমান। মেয়েদের জন্য স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত পড়ালেখা ফ্রি করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। নারী স্বাস্থ্য রক্ষায় নানা পদক্ষেপের কথা জানিয়ে ডক্টর জুবাইদা রহমান বলেন, নতুন করে স্পোর্টস শিশুদের প্রতিভা বিকাশে সহায়তা করবে। জাতিসংঘ ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে সাম্যের সমাজ গড়তে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান। Our present government has started working after a huge mandate under the leadership of Prime Minister Mr. Tariq Rahman, and together the government believes that women's empowerment lies in free education up to postgraduate level. They have introduced family card and Krishak card for women in agriculture. চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী। সকালে মেঘনা পাড়ের হাসপাতালটি পরিদর্শন করেন তিনি। এ সময় প্রয়োজনীয় ওষুধ সরবরাহ না করায় চাঁদপুরের সিভিল সার্জনকে স্ট্যান্ড রিলিজের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। পরে হাসপাতালে রোগীদের খোঁজ খবর নেন মন্ত্রী। এ সময় হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের সময় স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ উপস্থিত ছিলেন। প্রত্যেকটা মেডিকেল কলেজ হাসপাতালে 50 শয্যা বিশিষ্ট কিডনি ডায়ালিসিস সেন্টার করতে যাচ্ছি। শুধু যাচ্ছি না, অলরেডি আমরা পাস করে ফেলেছি, ম্যান পাওয়ারও আমরা অ্যাপ্রুভ করে ফেলেছি, ডাক্তার সহ। এখন শুধু ইনপুট করব, 2 মাসের ভিতরে চালু করব আপনাদের কাছে এসে। 50 শয্যা। আর জেলা সদর হাসপাতালে এই যে এটা হবে 10 শয্যা বিশিষ্ট কিডনি ডায়ালিসিস সেন্টার। বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যাব সেখানে। রহমতে তারপরে আমরা 100 গরিব দুস্থ পরিবারকে আমরা আজকে ঘরের চাবি হাতে উঠিয়ে দিতে পেরেছি। এছাড়াও আপনাদের সামনেই আপনারা দেখলেন আরো অনেকগুলো দুস্থ মানুষের কাছে তাদেরকে সহযোগিতার জন্য সরকারের পক্ষ থেকে আমরা আর্থিক সহায়তা তাদেরকে করেছি। কিছু দুস্থ মহিলাকে আমরা চাল দিয়েও সহযোগিতা করেছি। প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে এই যে বর্তমান সরকার, এই সরকারকে আপনারা নির্বাচিত করেছেন, এই বাংলাদেশের মানুষ এই সরকারকে নির্বাচিত করেছে। কাজেই এই সরকারের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষের পাশে থাকা। এই সরকারের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষের সুখে দুঃখে থাকা। এই সরকারের দায়িত্ব হচ্ছে এই দেশের মানুষকে দেখে রাখা। এই সরকারের দায়িত্ব হচ্ছে এই দেশের মা বোনদের পাশে থাকা। এই সরকারের দায়িত্ব হচ্ছে এই দেশের সন্তানদের লেখাপড়ার ব্যবস্থা করা। এই সরকারের দায়িত্ব হচ্ছে এই দেশের মানুষ যারা অসুস্থ হবে তাদেরকে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া। এই সরকারের দায়িত্ব হচ্ছে এই দেশের তরুণ সমাজ, যুবক সমাজ, নারী হোক পুরুষ হোক, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। প্রিয় ভাই বোনেরা, এই জন্যই আপনারা দেখেছেন নির্বাচনের সময় আমরা বলেছিলাম যে বিএনপি যদি আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের ভোটে সরকার গঠনে সক্ষম হয় তাহলে আমরা মূল কয়েকটি কাজে হাত দেব। তার মধ্যে একটি কাজ ছিল এই দেশের মায়েদেরকে সহযোগিতা করার জন্য, এই দেশের নারীরা যাতে স্বাবলম্বী হতে পারে সেই জন্য আমরা বলেছিলাম আমরা ফ্যামিলি কার্ড ঘরে ঘরে পৌঁছাবো, যেটি আমির খসরু সাহেব ওনার বক্তব্যে বলেছেন। আপনারা দেখেছেন যে সরকার গঠনের 1 মাসের মধ্যে আমরা সেই ফ্যামিলি কার্ডের পাইলট প্রজেক্টের কাজে হাত দিয়েছিলাম এবং ইনশাআল্লাহ আল্লাহর রহমতে পাইলট প্রজেক্টের কাজ শেষ হয়ে গিয়েছে। এই মাসের 16 তারিখ থেকে আমরা
এই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করছি এবং ইনশাআল্লাহ সমগ্র বাংলাদেশে এই বছর 26-27 অর্থ বছরে আমরা প্রায় 41 লক্ষ পরিবারের মায়ের হাতে আমরা এই ফ্যামিলি কার্ড ইনশাআল্লাহ তুলে দিব এবং ইনশাআল্লাহ আপনাদেরও এই এলাকায়, এই অঞ্চলে, এই উপজেলার মধ্যে ইনশাআল্লাহ 10 থেকে 12 হাজার পরিবারের হাতে আমরা ফ্যামিলি কার্ড এই আগামী অর্থ বছরের মধ্যে তুলে দিব এবং আগামী 4 বছর ধরে এটি চলবে। আরো অনেক মা বোনেরা এই ফ্যামিলি কার্ডের আওতায় আসবেন। কেন আমরা ফ্যামিলি কার্ড দিয়েছিলাম? আমাদের ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্দেশ্য ছিল, লক্ষ্য ছিল যাতে ভাইদের পাশাপাশি যাতে বোনেরাও সংসারের হাল ধরতে পারে, একটি স্বাবলম্বী পরিবার গড়ে তুলতে পারে, সন্তানদের লেখাপড়া দেখতে পারে, সন্তানদের স্বাস্থ্য সেবা যাতে দিতে পারে মায়েরা, সেই জন্য মাদের হাতকে শক্তিশালী করার জন্য আমরা এই ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছি। শুধু ফ্যামিলি কার্ডই নয়, ফ্যামিলি কার্ডের পাশাপাশি আমরা কৃষক কার্ডেরও ব্যবস্থা করেছি। এই যে বাঁশখালীর কিছু অংশে লবণ চাষী ভাইরা আছে না, লবণ চাষী ভাইরা শুধু যে যারা ধান, পাট বা অন্যান্য শাকসবজি বা অন্যান্য ফসল চাষবাস করে তারাই যে শুধু কৃষক কার্ড পাবে তা নয়, এমনকি লবণ চাষী ভাই যারা আছেন ইনশাল্লাহ তারাও, এমনকি লবণ চাষী ভাই যারা আছে তাদেরকেও ইনশাল্লাহ আমরা ফ্যামিলি কার্ড তাদের হাতে পৌঁছে দিব। এবং এখানে একটি কথা এসছে যে লবণের মূল্য নির্ধারণ করে দেওয়া, আলোচনা করে আমরা ইনশাল্লাহ লবণের মূল্য নির্ধারণ করেছি, যেই মূল্য পেলে লবণ চাষী ভাইদের স্বাবলম্বিতা, অর্থনৈতিকভাবে তারা সচ্ছল হবে আস্তে আস্তে। ইনশাল্লাহ আগামী কিছুদিনের মধ্যে আমরা সেই দামটি আমরা সকলকে জানিয়ে দেব, যার ফলে লবণ চাষী ভাইদেরকে আর আগের মতন কষ্ট পোহাতে হবে না। প্রিয় ভাই বোনেরা, আজকে আমি মাতার বাড়ি গিয়েছিলাম, মাতার বাড়িতে পুরা দেখে আসলাম এবং শুধু মাতার বাড়ি নাই, সেই চট্টগ্রামে মিরেশসরাই থেকে শুরু করে সমগ্র অঞ্চলকে আজকে আমি দেখেছি, হেলিকপ্টারে আমি দেখেছি। কেন দেখেছি? কারণ এই যে আমাদের সামনে বিশাল সমুদ্র, এটি হচ্ছে এই বাংলাদেশের সম্পদ, এই দেশের সম্পদ। এই যে বিশাল সমুদ্র, এই সমুদ্রের মালিক হচ্ছে এই বাংলাদেশের জনগণ এবং সেজন্যই এই সমুদ্রকে কিভাবে ব্যবহার করে বাংলাদেশের মানুষের তাদের জীবন ব্যবস্থা উন্নত করা যায়, কিভাবে আমরা সেটি এইখান থেকে শুরু করে সেই মিরেশসরাই পর্যন্ত, মাতারেবের পর্যন্ত কিভাবে আমরা বিভিন্ন মিল ফ্যাক্টরি স্থাপন করার মাধ্যমে এই দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো, এই দেশের মানুষের ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করতে পারবো, সেই পরিকল্পনা কিভাবে গ্রহণ করা যায় তার জন্য আজকে আমি মাতার বাড়ি গিয়েছিলাম। এবং খুব স্বাভাবিকভাবেই প্রিয় ভাই বোনেরা, আমাদের কয়েকদিন আগে আপনারা দেখেছেন চট্টগ্রামে আমির খসরু সাহেব এবং সালাউদ্দিন সাহেব দুজনের গিয়েছিলেন চায়নাকে, আমরা একটি বিরাট বড় জায়গা দিয়েছি। এই যে চায়না থেকে আমি ঘুরে আসলাম, তাদের সাথে আমি কথা বলেছি, সেখানে তারা কয়েক শত মিল কারখানা তৈরি করবে এবং এই মিল কারখানাগুলোতে সমগ্র চট্টগ্রামের মানুষ ইনশাল্লাহ সেখানে কাজ করার সুযোগ পাবে। তার ফলে আমাদের যেমন একদিকে বেকার সমস্যার সমাধান করা সম্ভব হবে, একই সাথে আমরা ইনশাল্লাহ বহু বৈদেশিক মুদ্রা অর্জন করব, যেই বৈদেশিক মুদ্রা অর্জন করার মাধ্যমে আমরা এই দেশের অর্থনীতি শক্তিশালী করব। সেই বৈদেশিক মুদ্রা দিয়ে আমরা এই দেশের মানুষের, এই দেশের সন্তানদের শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলব। সেই বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে আমরা এই দেশের বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবাকে আমরা গড়ে তুলব। আপনারা নিশ্চয়ই এর মধ্যে জানতে পেরেছেন যে আমরা যে উপজেলা পর্যায়ে যে 50 সদস্যের যে হাসপাতাল আছে, 50 বেডের যে হাসপাতাল আছে, এই 50 বেডের হাসপাতালে 30 বেড করে গিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে বেগম খালেদা জিয়া যখন সরকার গঠন করেছেন, বাকি 20 বেড যোগ করেছিলেন উনি। আজকে আপনাদের এই বর্তমান বিএনপি সরকার, যেই সরকার আপনাদের সরকার, যেই সরকার জনগণকে নিয়ে কাজ করে, এই সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে এই 50 বেডের হাসপাতালকে যাতে প্রত্যেক উপজেলার মানুষ ভালোভাবে স্বাস্থ্য সেবা পায়, সেই জন্য এই 50 বেডের হাসপাতালকে আমরা ইনশাল্লাহ আগামী 5 বছরের মধ্যে প্রত্যেকটি উপজেলা, 503টি উপজেলা সমগ্র বাংলাদেশে প্রত্যেকটি উপজেলা হাসপাতালকে আমরা 101 বেডে উন্নীত করব ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এই কাজগুলো যদি আমাদেরকে করতে হয়
এই দেশের মানুষের জন্য যদি কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়, এই দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা যদি করার জন্য যদি বিদেশি এবং দেশি বিনিয়োগকারী যারা আছে তাদেরকে উৎসাহিত করে যদি মিল ফ্যাক্টরি স্থাপন করতে হয়, তাহলে তার পূর্ব শর্ত হচ্ছে দেশে শান্তি শৃঙ্খলা থাকতে হবে। দেশে বিশৃঙ্খলা থাকলে চলবে না। যখন বিগত সময়ে আমরা দেখেছি বা বিভিন্ন সময় আমরা দেখেছি আপনার এলাকায় বা বাজারে যখন কোনো গন্ডগোল হয়, কোনো সমস্যা হয়, তখন কি দোকানপাট খোলা থাকে না বন্ধ থাকে? কি ভাই, বাজারে যদি কোনো গন্ডগোল হয় দোকানপাট বন্ধ থাকে না খোলা থাকে? বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয়ে যায়? কারণ এই যে ছোট দোকানদার বা যেই ব্যবসায়ী হোক, ব্যবসায়ী জন্য বন্ধ করে দেয় যাতে ওই গন্ডগোলে তার ব্যবসার যাতে ক্ষতি না হয়। ঠিক একইভাবে দেশীয় বা বিদেশি বিনিয়োগকারী যারা আছে তারা যখন বিনিয়োগ করবে তারা তো চাইবে যে যাতে তার মিল কারখানার উৎপাদিত পণ্য ঠিকভাবে বন্দর দিয়ে যেতে পারে বা তার কাঁচামাল যাতে সঠিকভাবে আসতে পারে, রাস্তাঘাটে যাতে শান্তি থাকে, তাই না? যদি মিল কারখানা না চলে সঠিকভাবে তাহলে কি কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব? সম্ভব না। সেই জন্য ভাই আমাদেরকে সচেতন থাকতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। যারা শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে আমাদেরকে, তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা যদি দেশের সন্তানদের লেখাপড়ার ব্যবস্থা আমাদেরকে তৈরি করতে হয়, সুন্দরভাবে লেখাপড়ার ব্যবস্থা করতে হয়, স্কুল কলেজ সুন্দরভাবে তৈরি করতে হয়, তাহলে শিক্ষকদেরকে যদি ট্রেনিং দিতে হয়, ছাত্রছাত্রীদেরকে যদি নতুন করে বই দিতে হয়, এই সকল ব্যবস্থা যদি করতে হয়, তাহলে আমাদেরকে দেশের আইন শৃঙ্খলা ঠিক রাখতে হবে। একইভাবে সতর্ক থাকতে হবে আমাদেরকে, যারা বিভ্রান্ত তৈরি করতে চায় তারা যাতে কোনো সুযোগ না পায়। কারণ বিভ্রান্তকারীরা যদি বিভ্রান্ত করার সুযোগ পায় ক্ষতিগ্রস্ত হবে জনগণ। বিভ্রান্তকারী যারা তারা তো নিজেদের মতন করে চলে যাবে, তারা তো জনগণের সাথে থাকবে না। সেই জন্য প্রিয় ভাই বোনেরা, আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আজকে বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব, নাকি আমরা ঝগড়া ফ্যাসাদে লিপ্ত থাকব, নাকি আমরা বিভ্রান্তকারীদের সাথে থাকব। এই ব্যাপারে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা জানি বিগত স্বৈরাচার আমলে এই দেশের জ্বালানি বা বিদ্যুৎ খাতকে কয়েকটি গুটি সংখ্যক ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়েছিল। তাদের স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, যা এই দেশের মানুষের পক্ষে নয়। খুব স্বাভাবিকভাবে সেই জ্বালানি ব্যবস্থা বা বিদ্যুৎ ব্যবস্থা যেটি অপরিকল্পিতভাবে যেই ব্যবস্থা গুটি কয়েক মানুষকে সুবিধা দিয়েছিল, সেটি যদি জনগণের স্বার্থে সেই পরিকল্পনা করতে হয়, স্বাভাবিকভাবে কিছু সময়ের প্রয়োজন। আমরা এরই ভিতরে তার কাজে হাত দিয়েছি। ইনশাল্লাহ সমগ্র বাংলাদেশের মানুষের সামনে আগামী 10 বছর আমাদের জ্বালানি পরিকল্পনা কি হবে, আগামী 10 বছর ইনশাল্লাহ বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা কি হবে, সেই প্রস্তাবনা আমরা জাতীয় সংসদে উপস্থাপন করব। জাতীয় সংসদে উপস্থাপন করার মাধ্যমে আমরা পরিকল্পনা দিয়ে সেই কাজ আমরা শুরু করব, যাতে করে স্কুল কলেজ হোক, হাসপাতাল হোক, মিল কারখানা হোক, বাসা বাড়ি হোক, মানুষ ঠিকভাবে বিদ্যুৎ পেতে পারে। গাড়ি ঘোড়া সবকিছুতে, মোটরসাইকেল সবকিছুতে যাতে গ্যাস মানুষ ঠিকভাবে পেতে পারে, সেই পরিকল্পনা আমরা গ্রহণ করব। আমরা খেয়াল করেছি বিগত কিছুদিন ধরে গুটি সংখ্যক কিছু মানুষ এই ব্যাপারে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে। আপনাদেরকে পরিষ্কারভাবে উদ্দেশ্য করে বলতে চাই, বিএনপি সরকার সংসদে পরিকল্পনা উপস্থাপন করবে। আপনাদের যদি পরিকল্পনা থাকে আসুন জনগণের সামনে উপস্থাপন করুন, কিন্তু বিভ্রান্তিকর কথা বলে দেশে বিশৃঙ্খলা তৈরি করবেন না, বিভ্রান্তিকর কথা বলে জনগণের শান্তি নষ্ট করবেন না, জনগণের শান্তি নষ্ট করবেন না। কারণ 50 বছরের উপরে এই দেশের স্বাধীনতা হয়ে গিয়েছে। এখন জনগণের জন্য কাজ করার সময়, এখন দেশ গঠনের জন্য কাজ করার সময়। পৃথিবীর বহু দেশ আমাদের পরে স্বাধীন হয়েছে, কিন্তু তারা কাজ করার মাধ্যমে, পরিশ্রম করার মাধ্যমে তাদের দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছে। কাজেই আর পিছনে থাকা যাবে না, আর পিছনে পড়ে থাকা যাবে না। এখন একটি লক্ষ্য, একটি উদ্দেশ্য, জনগণের জীবনমান উন্নত করা, দেশের ভাগ্যের পরিবর্তন করা। প্রিয় ভাই বোনেরা, যেই পরিকল্পনার কথাগুলো এই সংক্ষিপ্ত বক্তব্যে আমি আপনাদের সামনে তুলে ধরেছি, আপনারা কি মনে করেন এই পরিকল্পনাগুলো বাস্তবায়িত করা সম্ভব বলে দেশের জনগণের ভাগ্য এবং দেশের ভাগ্য পরিবর্তন হবে? আপনারা কি মনে করেন? কি ভাই, জনসভার পিছনে যারা আছে আপনারা কি মনে করেন?
আমরা সঠিক পরিকল্পনা গ্রহণ করেছি। এই যে শিল্প কলকারখানা, বিদ্যুৎ, জ্বালানি, ফ্যামিলি কার, কৃষক কার, এই যে পরিকল্পনা গ্রহণ করেছে এগুলো জনগণের পক্ষে ঠিক আছে? যদি ঠিক আছে ভাই, তাহলে আপনাদের সমর্থন থাকতে হবে। কারণ আমরা সবসময় বলি আমাদের অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। জনগণের সমর্থন থাকলে আমরা প্রত্যেকটি জনগণের স্বার্থে যতগুলি কর্মসূচি সবগুলো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব। আসুন আজকের এই জনসভায় আমরা যেভাবে আজকে দুস্থ মানুষকে সহযোগিতা করেছি, সাহায্য দিয়েছি, এই সাহায্য এবং সহযোগিতার কে আমরা পরিবর্তন করতে চাই কর্মসংস্থানের মাধ্যমে। সেটি দেশের ভিতরে হোক, সেটি আমাদের তরুণ সমাজের সদস্যদেরকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে প্রেরণ করাই হোক না কেন। অর্থাৎ আমরা চাই প্রত্যেকটি বাংলাদেশের প্রত্যেকটি মানুষ, 20 কোটি মানুষের 40 কোটি হাত, প্রত্যেকটি হাত শ্রমিকের হাতে রূপান্তর করতে চাই আমরা, যাতে করে প্রত্যেকটি মানুষ দেশ গঠনে ভূমিকা রাখতে পারে, যাতে করে প্রত্যেকটি মানুষ নিজের হাতের পরিশ্রমের মাধ্যমে নিজের এবং পরিবারের ভাগ্যের পরিবর্তন করতে চায়। আমরা সেই বাংলাদেশকে গড়ে তুলতে চাই। আমরা সেই বাংলাদেশের জন্য অপেক্ষা করেছি, কিন্তু অপেক্ষা করলে বসে থাকলে চলবে না, আমাদেরকে কাজ করতে হবে। আমাদের ফসলের উৎপাদন বৃদ্ধি করতে হবে, আমাদেরকে মিল কারখানা স্থাপনের মাধ্যমে আমাদেরকে কর্মসংস্থান এবং শিল্পের বিপ্লব আমাদেরকে ঘটাতে হবে। প্রিয় ভাই বোনেরা, আসুন আজকের এই জনসভায় আমরা সেই শপথ গ্রহণ করি, সেই প্রতিজ্ঞা গ্রহণ করি যে বাংলাদেশের মানুষ আর বিভ্রান্ত হবে না, বিভ্রান্তকারীদের কোন রকম প্ররোচনায়। বাংলাদেশের মানুষ এখন সামনের দিকে যাবে, বাংলাদেশের মানুষ নিজেদের ভাগ্যের পরিবর্তন করবে, বাংলাদেশের মানুষ একই সাথে তার দেশের ভাগ্যের পরিবর্তন করবে। এবং সেই জন্যই আমরা বলি করব কাজ, গর্ব দেশ, সবার আগে করব কাজ, করব দেশ, ইয়েস, সবার জন্য বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামে কথা বলছিলেন, আমরা সরাসরি ছিলাম সেখানে। তার বক্তব্যের পুরো অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনতে 38 ব্যাংকের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ ব্যাংক। বৈঠকে গুরুত্ব পাবে পাচার হওয়া অর্থ ফেরত আনতে 8 বিদেশি আইনি প্রতিষ্ঠানের সহায়তার বিষয়। এই মুহূর্তে কেন্দ্রীয় ব্যাংকে আছেন সহকর্মী সেরিয়া সুলতানা, সরাসরি যাব তার কাছে। সেরিয়া, ব্যাংক খাতের যে প্রায় 11 লাখ কোটি টাকার মতো ঝুঁকিপূর্ণ যে ঋণ রয়েছে, এটি ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্টে প্রকাশিত হয়েছে বাংলাদেশ ব্যাংকের থেকে। সেই প্রেক্ষিতে কিন্তু বলা যেতে পারে ব্যাংক খাতের 50 থেকে 60% যে মূল ঋণ রয়েছে তার কিন্তু বেশিরভাগই তার মানে খেলাপি, অথবা আপনারা বলতে পারেন প্রায় অর্ধেকের বেশি খেলাপি। সেক্ষেত্রে কিন্তু বেশিরভাগ অর্থই কিন্তু অর্থ পাচার হয়েছে বিভিন্ন নামের বেনামে, বিভিন্ন প্রতিষ্ঠানের নামে। আপনারা জানেন যে 11টি প্রতিষ্ঠান এসালমের রয়েছে, এছাড়া এর আগে কিন্তু বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো বা গ্রুপগুলো রয়েছে, তাদের বিষয়ে কিন্তু বলা হয়েছে সেখানে অর্থ পাচার যেটি হয়েছে সেটি ফেরত আনার বিষয়। তবে নতুন করে সিবিআই এর ডাটা অনুযায়ী যে পরিসংখ্যান আমরা পেয়েছি, 200 কোটি টাকার বেশি অধিক খেলাপি ঋণে 42টি প্রতিষ্ঠানকে এবার টার্গেট করেছে বাংলাদেশ ব্যাংক। এটি আগে যে 11টি প্রতিষ্ঠান ছিল, ব্যক্তি ছিল, তাদের বাইরে আগের যে 11 ব্যক্তি এবং প্রতিষ্ঠানের মধ্যে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন রয়েছেন, ঠিক একইভাবে বেমকো গ্রুপের যে মালিক রহমান থেকে শুরু করে নাসা গ্রুপের নজরুল ইসলাম, তারাও কিন্তু সেখানে রয়েছেন। সেই জায়গাটিতে কিন্তু যে প্রতিষ্ঠানগুলো এই অর্থ ফেরত আনার বিষয়টা কাজ করবে, প্রায় 8টি প্রতিষ্ঠান, বিদেশি প্রতিষ্ঠান কাজ করবে সিআইডি, দুদক, বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় এবং কাস্টমস সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে। তারা যখন আসলে উইন করবেন, অর্থাৎ তারা যখন বিজয়ী হবেন এই অর্থগুলো ফেরত আনার বিষয়, তারপরেই কিন্তু তারা আসলে তাদের যে অর্থ, তাদের যে অংশীদারিত্ব সেটি তারা ফেরত পাবেন। এভাবেই আসলে মূলত আজকে 38 থেকে 42টি ব্যাংকের সাথে কিন্তু আজকে বসতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। বাংলাদেশ ব্যাংক থেকে সহকর্মী সেরিয়া সুলতানা। চুক্তি নবায়ন না করার সিদ্ধান্তের প্রতিবাদে টিসিবি ভবন ঘেরাও করে বিক্ষোভ করেছেন ডিলাররা। সকালে কারওয়ান বাজারে কর্মসূচি পালন করেন তারা। টিসিবির ডিলার বাঁচাও আন্দোলনের আহ্বায়ক বেল্লাল হোসেন অভিযোগ করেন, নতুন ডিলার নিয়োগের নামে বড় অঙ্কের নিয়োগ বাণিজ্য চালাতে নীতিমালা সংশোধনের চেষ্টা করছে টিসিবি, যা অন্যায়। এ সময় তিনি বলেন, কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই ডিলারদের চুক্তি নবায়নের সুযোগ হঠাৎ বাতিল করা হয়েছে। ডিলারদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় ও নানা হয়রানি অব্যাহত রয়েছে, যা কাম্য নয় বলেও জানিয়েছেন তিনি।
যদি দুর্নীতি এমন মনে হয় ওই আইনের পরিপন্থীতে, তো প্রয়োজনে সরকার চাইলে আমাদের তদন্ত সাপেক্ষে দেখতে পারত। কিন্তু তদন্ত করার পর তারপরেও যদি আমাদেরকে গৈরহ বাদ দেওয়া হয়েছে, কেন বাধ্য হয়েছে, আমরা এই টিসিবির চেয়ারম্যানের কাছে আমরা জবাব চাই। অনেক ভাইরা কমেন্ট করে যে নতুনরা আসবে না। হ্যাঁ, নতুনরা আসবে, নতুনদের সাথে পুরানদের বহাল রাখা, নতুনদের না হোক। যারা দুর্নীতিগ্রস্ত আছে তাদেরকে বাদ দিয়ে আমাদেরকে যাতে, যারা স্বচ্ছতার সহিত ব্যবসা বাণিজ্য করেন তাদেরকে যাতে টিসিবি ডিলার হিসাবে নবায়ন করা হয়। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি। খেলার খবর, শেষবারের মতো বাবাকে দেখতে আর্জেন্টিনার রোজারিওতে পৌঁছেছেন লিওনেল মেসি। সঙ্গে ছিলেন মা সেলিয়া সহ পরিবারের অন্য সদস্যরা। পারিবারিকভাবে সম্পন্ন হবে হোর্হে মেসির শেষকৃত্য। এদিকে ইন্টার মায়ামির ম্যাচে মেসির বাবার সম্মানে 1 মিনিট নীরবতা পালন করা হয়। গোল করে মেসিকে উৎসর্গ করেন সতীর্থ রদ্রিগো ডি পল। প্রিয় শহর রোজারিওতে কতবারই তো যাওয়া হলো মেসির, তবে এবারের যাত্রাটা সবচেয়ে বেদনা বিধুর। বাবা হারানোর শোকে কাতর মেসি ফিরেছেন আপন বাড়িতে বাবা হোর্হে মেসিকে শোক বিদায় জানাতে, যাকে ছাড়া আজকের মেসির অস্তিত্বটাই ছিল অসম্ভব। বাবার মৃত্যুর খবর পাওয়া মাত্র ফোর্ট লডারডেল থেকে ব্যক্তিগত বিমানে রোজারিওর উদ্দেশ্যে রওনা হন মেসি। মা সেলিয়া, স্ত্রী আন্তোনেলা রকুজ্জো সহ পুরো পরিবারের গন্তব্য হোর্হে মেসির শেষকৃত্য। এমন দুঃসময়ে সমবেদনা জানাতে মেসির বাড়ির আশপাশের এলাকায় ভিড় জমাতে শুরু করেছেন ভক্ত সমর্থকরা। আর্জেন্টাইন গণমাধ্যমের খবর, হোর্হে মেসির শেষকৃত্য সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকছে না। হোর্হে মেসির প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, কনমেবল ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন সহ বিশ্বের শীর্ষস্থানীয় ক্রীড়া সংস্থাগুলো। শ্রদ্ধা জানাতে আর্জেন্টিনার সব ঘরোয়া ম্যাচে 1 মিনিট নীরবতা পালন করা হয়। খেলোয়াড়, রেফারি ও কোচিং স্টাফদের কালো আর্মব্যান্ড পরার নির্দেশনা দিয়েছে এএফএ। শোক সন্তপ্ত মেসি ও তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন তার সতীর্থরাও। মেসির বাবাকে স্মরণ করা হয় ইন্টার মায়ামির ম্যাচেও। গোলের পর জার্সির নিচে পরিহিত মেসির জার্সি প্রদর্শন করে গোলটি মেসি ও তার পরিবারের প্রতি উৎসর্গ করেছেন রদ্রিগো ডি পল। বিশ্বকাপের ব্যর্থতা ভুলে মায়ামিতে দলের সঙ্গে অনুশীলনে ব্যস্ত ছিলেন মেসি। পরদিনই MLS-এর লিগস কাপে মন্টেরির বিপক্ষে খেলার কথা ছিল তার। সে সময়ই আসে দুঃসংবাদ। বার্ধক্যজনিত ও শারীরিক অসুস্থতার সঙ্গে দীর্ঘ লড়াই শেষে রোজারিওর সানাতোরিও সেন্ট্রোতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 68 বছর বয়সী হোর্হে মেসি। 39 বছর জীবনে যিনি ছিলেন মেসির সবচেয়ে কাছের মানুষ। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিভ্রান্তিকারীরা সুযোগ পেলে ক্ষতি হবে জনগণের। বিশৃঙ্খলাকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত 100 পরিবারকে দিলেন ঘর। রাষ্ট্রপতি পদে 11 দলীয় ঐক্যের প্রার্থী এলডিপি সভাপতি অলি আহমদ। গণতন্ত্রের স্বার্থে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা। ইসি থেকে বিএনপির 2টি মনোনয়নপত্র সংগ্রহ। এবং হাসিনা ইস্যুতে বাংলাদেশ ভারত সম্পর্কে উত্তেজনা। দুদেশের প্রধানমন্ত্রী আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধানের আশা ত্রিবেদীর। ভিসা সেন্টার বাড়ানোর আশ্বাস। এই ছিল দুপুরের সময়। এরপর দেখবেন বিভাগীয় সময় আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।